বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার বিপক্ষে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরই মধ্যে সেই অবস্থান জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রয়োজনে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সাথে একীভূত হতে রাজি আছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণ সহ নানা সূচকের বিচারে অসম দুই প্রতিষ্ঠানে একীভূত হলে ফলাফল আরও খারাপ হতে পারে। মাসুম মিয়ার প্রতিবেদন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে বেসিক ব্যাংক। শুরুর অল্প সময়ে ঋণ আমানত সহ সার্বিক কার্যক্রমে আধুনিকতা ও দক্ষতার ছাপ রেখে গ্রাহকদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। কিন্তু চোখের নিমেষেই যেন লণ্ডভণ্ড হয়ে যায় অদৃশ্য এক থাবায়। অন্যান্য সরকারি ব্যাংকের মতোই নিয়োগ, বেতন ভাতা সহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন বেসিকের কর্মীরা। কিন্তু বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার খবরে হতাশ হয়ে পড়েছেন প্রায় ১৮০০ জনবল। এর প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়েছে গভর্নর ও অর্থমন্ত্রীর কাছে। এমনকি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে পরিচালনা বোর্ডের পক্ষ থেকেও। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, একীভূতকরণের বিপক্ষে নয় বেসিক, তবে তা হতে হবে কোনো রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকের সাথে। কর্মীরা স্মারকলিপি দিয়েছে গভর্নরের কাছে। সেই ব্যাংকটা যেহেতু সরকারি, সুতরাং একটা সরকারি ব্যাংকের সাথেই তারা যেতে যাচ্ছে, এটাই হলো তাদের ডিজায়ার, অন্য কিছু না। কর্মীরা মার্জের বিপক্ষে না, যেহেতু মার্জ হলে যেহেতু আমরা সরকারি ব্যাংক, আমরা একটা সরকারি ব্যাংকের সাথেই থাকতে চাই। সিটি ব্যাংকের বিতরণ করা ঋণের খেলাপি ৪% নিচে, বিপরীতে বেসিক ব্যাংকের খেলাপির হার ৬৪% উপরে। ফলে এমন অসম দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভালোর বদলে উল্টো ফল বয়ে আনতে পারে এই পদক্ষেপে। একটা অসুস্থ ব্যাংকে একটা সুস্থ ব্যাংকের সঙ্গে মিলিয়ে দিলে কি ফল হতে পারে? দুরকম ফল হতে পারে। একরকম হতে পারে যে কাগজে কলমে আমরা দেখব গড় নন পারফর্মিং লোনের রেট 3% থেকে বেড়ে গেল, আর 63% থেকে কমে গড়ের একটা হার হলো। এটা একটা কাগজের ফাঁকি হবে। তখন হয়তো সংক্রমিত ব্যাংকটা অসংক্রমিত ব্যাংককে সংক্রমিত করবে এবং তার ফলে ওভারঅল কোনো উন্নতি হবে না। এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল, কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ও বেসরকারি খাতের ন্যাশনালের সাথে ইউসিবির আর পদ্মার সাথে এক্সিমের একীভূতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাকিস্তান ভিত্তিক ব্যাংক আল ফালাহ বাংলাদেশকে অধিগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করেছে ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব্যাংকটির ৫২২তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক আল ফালাহ বাংলাদেশের কার্যক্রমের সব দায় দেনা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া, যা নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ক্রমে সম্পন্ন করা হবে। গেল বছর ব্যাংক আল ফালাহ বাংলাদেশের নেট মুনাফা ছিল ৪৩ কোটি টাকা। ২০০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা ব্যাংকটির বর্তমানে শাখা রয়েছে ৭টি। দুই উৎস থেকে যোগান নিশ্চিত করার পরও বাড়ছে আলুর দাম। এবার মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলুর দাম ছাড়িয়েছে ৫০ টাকার ঘর। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকিতে অবহেলা আর অব্যবস্থাপনার কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কোরবানির আগে ঊর্ধ্বমুখী মশলার দামও বাড়াচ্ছে দুশ্চিন্তা। বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি যেন ঘি ঢেলেছে প্রকৃতিতে বহমান তীব্র উত্তাপে, যাতে ভোগান্তি বহুগুণ বাড়িয়েছে সাধারণ ক্রেতাদের। মৌসুমের শুরুতেই এবার লাগাম ছাড়া আলুর দাম। রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে ৫ টাকা বেড়ে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। তবে কারওয়ান বাজারের পাইকারিতে একই আলুর দাম ৪০ টাকা। অথচ দেশে আলুর উৎপাদন পর্যাপ্ত, আমদানি হচ্ছে বিদেশ থেকেও। সংকট হলো কম থাকার কারণে মানুষ মনে হচ্ছে কী জানি হয়ে যাবে, যা পারছে দাম কিনে রাখছে। রাখাতে আলুর দামটা অনেক বেশি বেড়ে গেছে। এই মৌসুমে এই টাইমে এই আলুর দাম এত হয় না। আলু পেঁয়াজের দাম যেভাবে বাড়তে আছে, খালি দিন দিন বাড়তে আছে। সরকার যদি চাপ না দেয় তাহলে এটা আলুর দাম, পেঁয়াজের দাম কমবে না। সিন্ডিকেটের ব্যাপার, ওখানে তো যে প্রান্তিক চাষিরা তো এই মূল্য পাচ্ছে না। আপনি এখানে আসার পরে এটা বিভিন্ন প্রকার চাঁদা, বিভিন্ন প্রকার খরচপাতি দেওয়ার পরে দিয়ে টাকা উঠতেছে। এখানে যারা বিক্রি করতেছে এরা তো কেজি ২-৪-৫ টাকার বেশি পাচ্ছে না। ঈদুল ফিতরের ছুটিতে আমদানি বন্ধ থাকার অজুহাতে বাড়ছে বিভিন্ন ধরনের মশলার দাম।
2200 টাকার এলাচ এক লাফে ছুঁয়েছে 2700 টাকার ঘর। বাড়তি লবঙ্গ, দারচিনি, আদা ও রসুনের দরও। তবে তুলনামূলক কমে বিক্রি হচ্ছে জিরা। লবঙ্গটা ছিল 1400 আর 1600, গোলমরিচ ছিল 600 আর 800। দাম বাড়ছে যারা এলসি করে তাদের কাছে, আর এখানে দাম বাড়াইতেছে, খুচরা বাজারে দাম বাড়ছে। এটা ঠিক না, আমাদের জন্য মানুষ ঠিক না। আমরা তো মানুষ না, আমাদের তো আর সীমিত আয়ের মধ্যে আমার চলতে হয়। কিছুদিন আপনার ইম্পোর্ট বন্ধ ছিল সরকারি ছুটির কারণে, এই কারণে হয়তো কিছুটা ক্রাইসিস তৈরি হয়েছে, ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই কমছে, এই জন্য হয়তো কিছুটা দাম বাড়ছে। তবে আশা করা যায় যে আবার যখন স্বাভাবিক হয়ে যাবে, এখন এই সপ্তাহটা গেলে হয়তো স্বাভাবিক হবে। চাহিদা ও যোগানের সমন্বয়হীনতায় বেশ কিছুদিন ধরে চড়া সবুজ শাকসবজির দর। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। সূচকের টানা পতন, লেনদেন কমে আসা, ফোর্সড সেল, এসব এখন নিয়মিত ঘটনা দেশের দুই পুঁজিবাজারে। বাজার ধরে রাখতে ফ্লোর প্রাইস দেয়া আবার তার 1.5 বছর পর তুলে নিয়ে সংকট আরও বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। যেখানে ব্যাংকের সুদহার বৃদ্ধির বিপরীতে অনিশ্চিত বিনিয়োগে আস্থা হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। 18 মাস পর বিএসইসির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তে টানা দরপতন দেখছে দেশের পুঁজিবাজার। 2010 সালে পুঁজিবাজারের বড় ধরনের পতনের পর এমন অবস্থা কবে দেখেছেন বিনিয়োগকারীরা? সূচকের টানা দরপতন শুরু হয় গেল ফেব্রুয়ারিতে। ডিএসইর প্রধান সূচক 2 দিনের রেকর্ড 154 পয়েন্ট কমে নেমে আসে 5800 ঘরে, যা 2021-এর মের পর সূচকের সবচেয়ে কম অবস্থান। পতনের ধারা অব্যাহত এপ্রিলেও। 15 এপ্রিল লেনদেন শুরুর পর প্রধান বাজার ডিএসইএক্সে 85 পয়েন্ট কমে নেমে আসে 5778 পয়েন্টে। লেনদেনও কমে 76 কোটি টাকার মতো। শেষ কার্যদিবসেও ডিএসইতে 78 পয়েন্ট কমে সূচক নেমে আসে 5686 পয়েন্টে। পিছিয়ে নেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও, সূচক কমেছে 215 পয়েন্ট। ইন্টারেস্ট রেট বাড়ার কারণে মানির ইউজটাকে লোকে দেখে যে এখানে আমি বেটার রিটার্ন পাবো, নাকি ব্যাংকিং সেক্টরে এফডিআর অথবা বন্ড কিনলে আমি বেটার রিটার্ন পাবো। মেনি বিগ ইনভেস্টার্স, ইনস্টিটিউশনাল ইনভেস্টার এখান থেকে উইথড্র করে ওইখানে গেছে। ফরেন ইনভেস্টার্সরা নাই বললেই চলে। লোকাল ইনভেস্টার যারা বিগ ইনভেস্টার, ইন্ডাস্ট্রিয়াল হাউস, তারা কতটা অ্যাক্টিভ সেটা নিয়ে প্রশ্ন আছে। সব কিছু মিলাইয়া উই আর পাসিং এ ভেরি ব্যাড টাইমস, আই উড সে দ্যাট ওয়ে। 1.5 বছর ধরে বাজারে শুধু ম্যানিপুলেশনই হয়েছে, আর কিছু হয়নি। এই ছোট বিনিয়োগকারীদেরকে এই ম্যানিপুলেশন ভুলে যেতে হবে, তাদের বিনিয়োগকারী হওয়া শিখতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। পুঁজিবাজারে সবসময় লাভ হয় না, লাভও হয়, ক্ষতিও হয়। ফ্লোর প্রাইসের দরুন দীর্ঘদিন শেয়ার বিক্রি করতে না পারায় সাধারণ বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন বলে মনে করেন এই বিশ্লেষক। রেগুলেটর তাদেরকে খেয়াল রাখতে হবে যে ইন্ডেক্স ম্যানেজমেন্ট তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে ফেয়ার ট্রেডিং এনশিওর করা। ওই ফ্লোর প্রাইস দেওয়া তাদের আদৌ কাজ না। এটা বাজারের নর্মাল যেটা মার্কেট বিহেভিয়ার, মার্কেট ফোর্সেস, সেটা ফ্লোর প্রাইস ডিক্লেয়ার, এই মার্কেট ইন্ডেক্স ডিক্লেয়ার করবে। এটাকে আর্টিফিশিয়ালি ইন্টারভিন করে জোর করে আমার ধরে রাখতে হবে, ইট ইজ এ রং পলিসি। ফর লং টাইম, 1.5 year, ইভেন মোর দ্যান দ্যাট, এটা ওই যেতে ছিল ফ্লোর প্রাইস দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। ন্যাচারাল প্রাকৃতিকভাবে কারেকশনে যেতে পারে নাই। যখন এটা উঠেই নিছে, এখনও 4টা কোম্পানি উঠে নেয়, তখন এটা কারেকশনের দিকে গেছে, যেটা দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। সার্বিক অবস্থায় প্রবণতা বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ তুলে নেয়ার, যা দীর্ঘমেয়াদে সংকট বাড়াবে পুঁজিবাজারে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে $2,424। ইনভেস্টিং.com-এর তথ্য অনুযায়ী 19 এপ্রিল এ দামে বেচা কেনা হয় পণ্যটি। পরে অবশ্য তা কিছুটা কমে $2,406 নেমে আসে। তথ্য অনুযায়ী 1 মাস আগে অর্থাৎ 20 মার্চ পণ্যটি বিক্রি হয় প্রতি আউন্স $2,161। ফলে এই সময়ের ব্যবধানে দাম বাড়ল $263 বা $12.5%। অন্যদিকে 1 বছর আগে বিক্রি হয় প্রতি আউন্স $1,980। মূলত গেল 2 মাসে সবচেয়ে বেশি দর বাড়ে পণ্যটির, অর্থাৎ গেল 26 ফেব্রুয়ারি প্রতি আউন্স $2,025 বিক্রি হলেও এই সময় তা বাড়ে $400। মধ্যপ্রাচ্যের সংকট সহ নানা ভূ রাজনৈতিক কারণে পণ্যটির দর বাড়ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এদিকে 2 দিনের ব্যবধানে ভরিতে 840 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণের নতুন দাম 1,18,797 টাকা নির্ধারণ করেছে বাজস। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমায় নতুন করে এই দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে বাজস। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 1,13,397 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 97,196 আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 78,242 টাকা নির্ধারণ করা হয়েছে। জাপানে ডেটা সেন্টার নির্মাণে $800 কোটি বিনিয়োগ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন। চলতি বছর থেকে শুরু করে আগামী 10 বছরে দেশটিতে আরও একাধিক ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত মার্কিন চীন ভূরাজনৈতিক উত্তেজনা ও অন্যান্য নানা কারণে অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বহুজাতিক এই কোম্পানিটির। নতুন ডেটা সেন্টারগুলো নির্মাণ করা হবে জাপানের টোকিও এবং ওসাকাতে। টিকটক নিয়ে যখন যুক্তরাষ্ট্রে তোলপাড়, তখন অন্যান্য অ্যাপ দিয়ে মার্কিনীদের এক প্রকার মোবাইল স্ক্রিনের দিকে আটকে রেখেছে চীন। যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটক সরিয়ে দেওয়ার পরিকল্পনার মাঝেই বেশ কয়েকটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান দখল করে ফেলেছে ইন্টারনেটের দুনিয়াও। টিকটক রুখতে গিয়ে প্যান্ডোরা বক্স যেন খুলে দিল যুক্তরাষ্ট্র। টিকটক বন্ধ হবে কি হবে না তা নিয়ে যখন চলছে নানা আলোচনা, তখন চীনা অন্যান্য অ্যাপের আধিপত্যের কথা এক প্রকার ভুলেই গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যখন সবাই টিকটকে নজর দিচ্ছে, তখন চীনা অন্যান্য অ্যাপ দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব। 170 মিলিয়ন আমেরিকান টিকটকে নিজেদের অবস্থান জানালেও নানা অসঙ্গতির অবস্থান তুলে ধরে টিকটক বন্ধের নানা কার্যক্রম চলমান। তবে ভিগো লাইভ, লাইকি, হ্যাগোর মতো হাজারো অ্যাপ অন্তত 500 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। প্রতিদিন 100 মিলিয়নের মতো মানুষ এই কয়েকটি অ্যাপ ব্যবহার করছে, যেখানে মিলছে ভিডিও স্ট্রিমিং, জুয়া, অনলাইন খেলা ও সস্তা বিনোদন। এজন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে চীনারা। ভিগো লাইভ, লাইকি, হ্যাগো আর জয়ের মতো অ্যাপের মূল প্রতিষ্ঠান চীনের, কিন্তু চীনের কোনো অস্তিত্ব এই অ্যাপগুলোতে খুঁজে পাওয়া যায় না। এমনকি প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় সিঙ্গাপুরে। বাইটড্যান্স ও হুয়ানজুর মতো চাইনিজ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে চালাচ্ছে দাপট। গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যে বিশ্ব গেমিং বাজার দখল করে আছে 30টি চীনা প্রতিষ্ঠান, যারা যুক্তরাষ্ট্রের বাজার দখল করেছে 18%। গেমের পাশাপাশি ই কমার্সের $বিলিয়ন যুক্তরাষ্ট্রের বাজার এখন চীনের দখলে। শেইন, টেমুরের মতো প্ল্যাটফর্মগুলো যুক্তরাষ্ট্রের পোশাক বাজার দখল করেছে। 2023 সালে $12.5 বিলিয়ন একক ব্যবসা করেছে টেমু। ইয়োগা, বেস্টি পোর্ট্রেট, ক্যাপকাট, বাইটড্যান্স, লেমন 8, রিলশটের মতো জনপ্রিয় অ্যাপগুলো চীনের। তাদের প্রত্যেকের অফিস হয় সিঙ্গাপুর, না হয় ইউরোপের কোনো দেশে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সমান তালে জনপ্রিয়। সেই সাথে বিশ্ববাজারে অ্যাপগুলোর জনপ্রিয়তাও আকাশচুম্বী। টিকটক ব্যান করে সাময়িক স্বস্তির যে ঢেকুর বাইডেন প্রশাসন তুলতে চায়, তা এক প্রকার হেসে খেলে উড়িয়ে দিচ্ছে চীনারা। অন্যান্য অ্যাপগুলোর নিরাপত্তা নিয়ে এখনো কোনো তথ্য উপাত্ত দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র, তাই খুব একটা ধোপে টিকছে না চীনা বলয়ের প্রভাব কমানোর প্রচেষ্টা। ইফতেখার আলম, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফিলসে বিজনেস 24 আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।